শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। হোটেল কর্মচারী হত্যার অভিযোগে আসাদুজ্জামান নূর মাহবুব কারাগারে। জানাবো ভারতের অভ্যন্তরে 200 একর জমি পেতে যাচ্ছে বাংলাদেশ। আবারও আওয়ামী লীগের বড় নেতাকে আটক, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার। এবার জানাবো আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বললেন ব্যারিস্টার কায়সার কামাল। এবং সর্বশেষ জানাবো নতুন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সার্জিস আলমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। হোটেল কর্মচারী মোহাম্মদ সিয়াম সর্দারকে গুলি করে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহমান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষ শুনানিতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল রবিবার 11টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। আর রাজধানীর সেগুন বাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত 12 সেপ্টেম্বর নিহতের পিতা মোহাম্মদ সোহাগ সর্দার বাদী হয়ে 114 জনের নাম উল্লেখ সহ মামলা করেন। এ মামলার এজাহার নামীয় 8 নম্বর আসামি হলেন আসাদুজ্জামান নূর। উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, হারুন আর রশিদ, মনির হোসেন, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 18 জুলাই রাত 11টার দিকে মিরপুর 10-এ আবু তালিব স্কুলের সামনে আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খানের নির্দেশে নির্বিচারে গুলি করে। এ সময় নিহত সিয়াম সর্দার হোটেলের কাজ শেষে বাসা ফিরছিলেন। তখনই গুলিবিদ্ধ হয়ে মারা যায় সিয়াম। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পদ্মার ভাঙনের পর ভারতের দখলে থাকা 200 একর জমি ফেরত পেতে যাচ্ছেন বাংলাদেশের জমির মালিকরা। রোববার কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিদ্যমান ওই জমি নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার, বিজিবি, বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং সহযোগিতার মনোভাব বজায় রেখে সীমান্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে চলতি বছরে গত 10 ফেব্রুয়ারি 40 পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 175/MP হতে 75/10 ইস্ট এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিপি বিএসএফের সীমান্ত পরিমাপের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে আনুমানিক 200 একর এবং ভারতের জমি বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক 40 একর বিদ্যমান রয়েছে। এই জমি আগামী অক্টোবর সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফের উপস্থিতিতে জমির প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য হস্তান্তর বা গ্রহণ কার্যক্রম সম্পন্ন করার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেছেন। এছাড়াও সীমান্তের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা বন্ধ, ভারত হতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিককে সীমান্তে আটকে না রাখা এবং আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী জনসাধারণ অবৈধভাবে সীমান্ত পার হয়ে পূজা মণ্ডপে আসতে না পারে সে বিষয়ে আলোচনা করা হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ 47 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন 146 ব্যাটালিয়ন কমান্ড বিক্রম দেব সিং। শেষে উভয় দেশের শান্তি ও কল্যাণ কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
দেশের সংবিধানকে টেনে ছুঁড়ে আওয়ামী লীগের গণতন্ত্রে পরিণত করেছিল। তার পরিণতিতে এক কাপড়ে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ সোমবার দুপুরে নেত্রকোনার কমলাকান্দা উপজেলা পরিষদের হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমি বিশ্বাস করি দেশে এখন সত্যিকার গণতন্ত্র আসবে। অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না। আওয়ামী লীগকে দেখে সবার শিক্ষা নিতে হবে। স্বৈরাচার মুক্ত করতে ছাত্র জনতাকে রক্ত দিয়ে মূল্য দিতে হয়েছে। এই স্বাধীনতাকে কখনো জলাজঞ্জি করা যাবে না। কায়সার কামাল আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারে যৌক্তিক সময় দেব। তবে আশা করব দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা তুলে দিবে। তিনি বলেন, আমার নিজ জেলা নেত্রকোনা ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদে ভরপুর অসাম্প্রদায়িক জেলা। এখানে পাহাড়, হাওর, সমতল সব আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবই আদিকাল থেকে মিলেমিশে বসবাস করছেন। এই ঐক্য বজায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, দেশে লুট করে তাদের এখন অনেক টাকা। তা নিয়ে তাদের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময় বিএনপির সঙ্গে মিশে অপকর্ম চালাতে পারে। কোনো অপশক্তি যেন কাজ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান বাবুলের সঞ্চালনায় ব্যারিস্টার কামাল কায়সার ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে ঢাকায় নিহত কলমাকান্দা উপজেলার সন্তান শহীদ মোহাম্মদ আহাদুল, মোহাম্মদ সোহাগ মিয়া, মেহেদি হাসান ও আবদুল্লাহ আল মামুনের পরিবার ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা করে অর্থ সহায়তা দেন কায়সার কামাল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার না আসা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেছেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক মত ও আদর্শের মানুষ আন্দোলনে যেভাবে রাজপথে ছিল সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল সোমবার বিকেলে রংপুর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় কথাগুলো বলেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গতকাল রংপুর ছাড়াও সাতক্ষীরায় গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা করেছেন। 8 সেপ্টেম্বর থেকে জেলায় জেলায় বিভিন্ন মতবিনিময় সভা করছে কেন্দ্রীয় সমন্বয়করা। রংপুরে মতবিনিময় সভায় সার্জিস আলম বলেন, 2 মাস আগে এই তারিখে যে কয়জন ভাইকে হারিয়েছি তার মধ্যে একজন আবু সাইদ ভাই। আরেকটি স্বাধীনতার জন্য যারা বুক পেতে দিয়েছিলেন, নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে সামনের সারিতে ছিলেন তিনি। সার্জিস বলেন, আমাদের মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনা সহ দেশের কিছু দোসর দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু রয়েছেন জেলে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক মত ও আদর্শগুলোকে একত্র করে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে রাজপথে ছিলাম একইভাবে ফ্যাসিস্টদের প্রতিহত করা। যতদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার না আসছে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন, আন্দোলনের ছাত্র জনতার স্পিরিট ধরে রাখতে হবে। পেছন থেকে সাপেরা এখনও ছোবল দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিহত করার জন্য দেশের স্বার্থে বাংলাদেশের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলাদলি একপাশে রেখে যতদিন জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার না হচ্ছে ততদিন ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বিভাগের প্রতিনিধি মোনায়েম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে রংপুরে আন্দোলনে আহত ব্যক্তি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সমন্বয়করা। এদিকে গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা জেলা ও পুলিশ প্রশাসন সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজ, বিশ্বজিৎ দত্ত, আশরাফুল হক, মোকাইল হোসেন চঞ্চল সহ স্থানীয় ছাত্র প্রতিনিধিরা। সাতক্ষীরার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, দখলদার ও চাঁদাবাজদের চিহ্নিত করে ব্যবস্থা, মাদক নির্মূলে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা, জলবদ্ধতা নিরসনে করণীয় সহ জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা কিভাবে সমাধান করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ রবিউল বাশার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরা দেবহাটার
আসিফ হাসানের বাড়িতে যান সমন্বয়করা। সেখানে আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।